প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। রাজনীতিতে অনৈক্যের সুর আমাদের আজকের আলোচনার বিষয়, এবং সাথে সাথে অন্যান্য প্রসঙ্গ আলোচনা করব। আমাদের সাথে দুজন অতিথি, তাদের সাথে পরিচয় করে দিন। রয়েছেন মাসুদ কামাল, জ্যেষ্ঠ সাংবাদিক, স্বাগত আপনাকে। রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকেও স্বাগত। মাসুদ কামাল, এই মুহূর্তে রাজনীতি কেমন দেখছেন? শুনেন, এই যে রাজনীতিটা এখন হচ্ছে এই মুহূর্তে, আপনি যেটা বললেন অনৈক্যের সুর, এটা আসলে কিন্তু অনৈক্য মনে করি না আমি। অনৈক্য মনে করি না, এগুলো সব তো একদল না। ভিন্ন ভিন্ন দলের ভিন্ন ভিন্ন পলিটিক্স তো থাকবেই, এবং ভিন্ন ভিন্ন পলিটিক্সের মধ্যে কিছু কিছু জায়গায় মিলবে, কিছু জায়গায় মিলবে না, কিছু জায়গায় বিরোধ হবে, কিছু জায়গায় সংঘাতও হতে পারে। এটাই তো পলিটিক্সের বিউটি আমি মনে করি। এটাতে আমি অনৈক্যবাদী। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অনেক পার্টি বাংলাদেশে আছে। ধরা যাক এই মুহূর্তে আওয়ামী লীগ নাই, বিএনপি আছে, ছাত্ররা আছে, আবার নাগরিক কমিটি একটা আছে, জামাত আছে। তো এদের মধ্যে মানে ঐক্য হবেই কেন? এরা তো ঐক্যবদ্ধ দল না, তো এত কোনো জোট না, তাই না? ভিন্ন ভিন্ন দল, এবং এরা সবাই ক্ষমতায় যেতে চায়। ক্ষমতায় যাওয়ার জন্য এক একটা পলিটিক্যাল পার্টির এক এক ধরনের স্ট্র্যাটেজি থাকবে, এবং সেই স্ট্র্যাটেজি অনুযায়ী তারা কাজ করবে। ওই যে ডক্টর ইউনূস একটা চমৎকার কথা বলছিলেন কিন্তু, যে উনি পলিটিক্যালদের ঠিক মতো বুঝেন না, যে ওনার কাছে যখন আসে তখন মানে সব কথাই তারা একটা আরাজি, আবার বাইরে যে আরেক কথা বলে, তখন উনি আবার এইটা একটা উপসংহারে পড়ছেন যে তাহলে এটাই বোধহয় পলিটিক্স, তাই না? আসলে তো এটাই পলিটিক্স। যার যার রাজনীতি তারা মানে করবেন। এভাবে করেই তারা জনগণকে তাদের পক্ষে আনার চেষ্টা করবেন, তাদের কাছে, জনগণের কাছে বিশ্বস্ত হওয়ার চেষ্টা করবেন। এটা তো খুবই স্বাভাবিক। তবে হ্যাঁ, খেলা তো খেলা যখন দুই দল যখন খেলে, পরস্পরকে গোল দেওয়ার জন্যই খেলে, জেতার জন্যই খেলে। কিন্তু আমরা কি চাই? আমরা চাই যে খেলায় যেন কোনো ফাউলটা যাতে কম হয়। এর মধ্যে যে জিনিসটা খুব আলোচিত হয়েছে, একটা ফাউল হয়ে গেছে মনে করি, এবং সেই ফাউলটা করেছেন একজন উপদেষ্টা, যিনি নিজে রাজনৈতিক দলের সঙ্গে জড়িত আছেন বলে এখন পর্যন্ত উনি ডিক্লেয়ার করেন নাই, কিন্তু উনি একটা ফাউল করেছেন। এই ফাউলটা থেকে না দুই তিনটা প্রশ্ন মানুষের মনে আসছে। কোনটার কথা বলছেন? এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা কথার প্রেক্ষিতে নাহিদ ইসলাম যে বক্তব্যটা দিয়েছেন, যে স্ট্যাটাসটা দিয়েছেন, আমি ওটাকে বলছি। নাহিদ ইসলাম সাহেব একটা ফাউল করেছেন। এটা মানে প্রত্যাশিত ছিল না আমার কাছে, কারণ এই জন্য ছিল না, উনি করতেই পারতেন, কোনো সমস্যা নাই, বাট ওনার কাছে প্রত্যাশিত ছিল না এই কারণে যে উনি তো একটা গভর্নমেন্টের পার্ট অফ গভর্নমেন্ট উনি, তাই না? সরকারে যেহেতু আছেন, সরকারের থেকে এই কথাগুলি এইভাবে উনি বলবেন কেন, আমার কাছে এটা ক্লিয়ার না। তবে এখানে একটা জিনিস আমার কাছে মানে এটা ওনার এই কথা থেকে একটা প্রশ্ন কিন্তু আমার মধ্যে নতুন করে জন্ম নিয়েছে এই কারণে যে ওনারা আসলে কি ভাবছেন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, ওনারা কি ভাবছেন বিএনপির অবস্থানটা নিয়ে, অথবা বিএনপিকে ওনারা কিভাবে দেখছেন, অথবা দেশের আগামী নির্বাচনকে ওনারা কিভাবে দেখছেন, এই বিষয়গুলো কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এবং সেখান থেকেও কিন্তু আমাদের জন্য একটু সুবিধা হয়েছে যে এই কথাগুলি যখন উনি বলেছেন, একদিক দিয়ে ভালো, আমরা জানতে পেরেছি যে কে 111 চেয়েছিল, অথবা কোন কোন পলিটিক্যাল পার্টি দেশের জন্য কি চেয়েছিল, কারা কারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আর্মিদের সঙ্গে মিলে, এগুলোও কিন্তু আমরা কিছু কিছু জিনিস জানতে পারছি। এবং এই কিছু আমি আরও কয়েকদিন ওয়েট করব দেখার জন্য। যেমন উনি একটা বড় অভিযোগ করেছেন যে রাজনৈতিক দলগুলো নাকি আর্মির সঙ্গে মিলে একটা ষড়যন্ত্র করছিলেন। এই অভিযোগটা আমি এই প্রথম শুনলাম আর কি, মানে এইভাবে গুরুত্বপূর্ণ জায়গা থেকে। এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মন্তব্যটা কী, অথবা আর্মির মন্তব্য কী? আর্মি কি এই ধরনের কোনো ষড়যন্ত্রে লিপ্ত ছিল আসলে? আমি আর্মির বক্তব্যটাও কিন্তু জানার জন্য কয়েকদিন ওয়েট করব, যে তারা আসলে কি চাচ্ছে, মানে কেন। আবার 111-এর পায়তারা উনি দেখছেন, তো আমার কাছে তো মনে হচ্ছে এই সমস্ত কথাবার্তার মাধ্যমে 111-কে ইনভাইট তো নাহিদ ইসলামই করতে চাচ্ছে বলে আমার কাছে মনে হয়েছে। এটা আমার মানে মূল্যায়ন আর কি। কাজে এই বিষয়গুলো না হলে ভালো হতো। তারপরেও হবে যে এটা অবধারিত ছিল, কারণ যখন ঘনে আসবে, যতই নির্বাচন ঘনে আসবে, ততই কিন্তু অনেকেরই মুখোশ ধীরে ধীরে খুলে যাবে, অনেকের দাঁত মুখের চেহারা আমরা দেখতে পাবো। এটাই স্বাভাবিক। নির্বাচন তো একটু যুদ্ধ না, তো দেখা যাক সামনের দিকে আর কি হয়। আচ্ছা, দেখি আমরা সামনে কি হয়, আমরা দেখতে থাকবো। জাহিদুর রহমান, যে আলোচনায় যে 111 বা সেনা শাসন, এটা নিয়ে যে কথার বাহাজ, পরস্পরকে দোষারোপ, এই আমরা যেটা বৈষম্য বিরোধী আন্দোলনের পর আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন যখন দেখি, এই ধরনের কথাবার্তা কতটা কাঙ্ক্ষিত বা কেন হচ্ছে বলে আপনি মনে করেন?
ধন্যবাদ। আমি মাসুদ ভাইয়ের সাথে একমত যে যেসব ডিবেট আমরা দেখছি এটা নতুন বাংলাদেশে এটাই চাই আমরা, কিন্তু এই ডিবেটটা কোথাও কি রেড লাইন ক্রস করছে কিনা, ফাউল যেটা বলছেন ভাইয়া, মানে এখন এটাও সাবজেক্টিভ, কোনটা রেড লাইন কোনটা ফাউল না। আমি ভাইয়ের সাথে একমত যে এটা ফাউল হয়েছে বা রেড লাইন ক্রস করা হয়েছে। আমাদের আশঙ্কা হচ্ছে এরকম কিছু যেন আমরা না করি, আমরা পরস্পর ফাইট করবো। আসলে আমরা এইভাবে যদি চিন্তা করি, রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা কেমন রাজনীতি দেখতে চাই, আমরা দেখতে চাই ওয়েলফেয়ার হবে আলোচনার বিষয়, সিম্পল। আমি তোমার জন্য এই সেবা দেব, আমাকে ভোট দাও, আমি দুর্নীতি এভাবে কমাবো। আমরা দিল্লির ইলেকশনটা 5 তারিখ ইলেকশন, আমি এখানে একটু বলি, তারও আগে যদি আসে রাজনীতি মোটা দাগে আসলে দুটো বিষয় হয়। একটা হলো ইডিওলজিক্যাল লাইনে, বিজেপির যে রাজনীতি করে ও বলছে আমি কিন্তু এই গত নির্বাচনে দেখো আমি কিন্তু বাবরি মসজিদ ভেঙে এখানে একটা মন্দির বানিয়ে ফেলেছি, আমি সামনে জ্ঞানবাপী মসজিদ আছে ওটার ওখানে আমি এই কাজ করব, আমি ওটা করব, তোমাদের সন্তানদেরকে লাভ জিহাদ থেকে বাঁচাবো, এক ধরনের ইডিওলজিক্যাল ডিবেট। আম আদমি পার্টি দিল্লিতে কোন রাজনীতিটা করেছে প্রথম থেকেই, আমি কিন্তু তোমাকে এত লিটার পানি ফ্রি দেবো, এত ইউনিট বিদ্যুৎ, এই যে আমাদের সকল লাইফলাইন গ্রাহক 50 ইউনিট, আমরা কম টাকা নেই, দিল্লি তো এটা ফ্রি, যারা ওই ইউনিটের নিচে থাকে ও ফ্রি এই বিদ্যুৎটা পায় গরিব মানুষ। এবার কি করছে, এবার সে মধ্যবিত্তকে একটা অংশ পর্যন্ত ফ্রি দেবে বলছে, এবং ইন্টারেস্টিংলি নারীদেরকে সে 2100 রুপি প্রতি মাসে দেবে। মজাটা দেখেন, বিজেপি কিন্তু রেসপন্ড করতে হচ্ছে, বিজেপি বলছে আমরা 2500 রুপি দেবো। সো এটা একটা রাজনীতি, এই রাজনীতি যদি হয় তাহলে জনগণের উপকার হয়, ওয়েলফেয়ারের রাজনীতি। আরেকটা হচ্ছে এই আরেকটা যেটা, তুমি তো 1-11 আনতে চেয়েছো, তুমি তো সামরিক শাসন আনতে চাও, তুমি এটা করতে চাও, ইডিওলজিক্যাল লাইনে যখন, এটা হলো আশঙ্কার জায়গা, এটা আমরা দেখতে প্রস্তুত না। এখন এই যে করলো, এবং শুধু সেটা না, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের টোনে ভারতের সাথে তার টোন মিলে যাচ্ছে বলে জনাব নাহিদ ইসলাম কিন্তু বলেছেন, এটা খুবই সারপ্রাইজিং আমার কাছে মনে হয়েছে। সো এগুলো প্রত্যেকটা আমার কাছে ভারতের সাথে বলছে বা আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের কথা বলেছেন, আওয়ামী লীগের সাথে তার টোন মিলে যায় এরকম বক্তব্য করছেন। সো এই ট্যাগিং এর রাজনীতি, এই দোষারোপের রাজনীতি, আমরা পোস্ট হাসিনা আমরা এগুলো আসলে চাইনি। বিতর্ক হবে, এবং এটা নাহিদ ইসলাম না হলে ভালো হতো, কারণ উনি তো একটা সরকারে আছেন, উনি তো দল করবেন না। বাইরে যারা আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি, তারা ডিবেট করুক যে বিএনপির এটা, বা বিএনপি তো 2বার সরকারে ছিল, তাদের প্রচুর ব্যর্থতা আছে, সেই ব্যর্থতার আলাপ তারা করুক, এগুলো সামনে আনুক, মানুষকে বলুক যে আমরা এই ব্যর্থতাই সমাধান করতে চাই, আমরা তোমার জন্য এটা করতে যাচ্ছি, আমরা তোমাকে এটা দিতে যাচ্ছি, আমি তোমাকে সেটা দিতে যাচ্ছি। কিন্তু না, আমরা ডিবেটটা এই জায়গায় এনে ঠেকালাম, এবং এটা বিভেদ তৈরি করতে পারে, কিছুটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবং আমি মনে করি আমাদের গণতান্ত্রিক ট্রানজিশনের আগে এই বিভেদগুলো এড়াতে পারতে হবে, কারণ আমরা দিনের শেষে একটা নির্বাচিত গণতান্ত্রিক ব্যবস্থায় যতদিন না ঢুকছি ততদিন পর্যন্ত আসলে আমাদের প্রবলেম শেষ হবে না। কারণ হলো, মাসুদ কামাল ভাইয়ের সাথে আমি একমত যে ওনার বক্তব্যে উনি ডাকুক বা নাই ডাকুক, 1-11 টাইপের কিছু ঘটানোর চেষ্টা প্রথম থেকে জনাব নাহিদ ইসলামের বক্তব্যে আছে, সেই চেষ্টা যে শেষ হয়ে গেছে তাও না। তো সেটা করার জন্য প্রিরিকুইজিট হচ্ছে মাঠের মধ্যে একটা কেওস তৈরি হওয়া। সো এই কেওস যদি তৈরি করা যায়, কেউ কেউ সেই সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। সো আমরা আমাদের বিতর্ককে বিভেদের পর্যায়ে যাতে নিয়ে না যাই, আমাদের সেই কেয়ারফুল থাকতে হবে। মাসুদ কামাল, একটা জিনিস খেয়াল করেছেন কিনা, ডক্টর জাহিদুর রহমান যেটা বললেন যে সম্প্রতি বিএনপি নেতাদের যে বক্তব্য এবং বিএনপি যে এখনকার শীর্ষ নেতা মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে বক্তব্য, তারেক রহমানের যে বক্তব্য, তিনিও কিন্তু এরকমই বলতে শুনলাম আমি, যে এই যে বিভেদের কথা বা এই ধরনের প্রসঙ্গগুলো টেনে এনে, মানে যারা গণহত্যাকারী, যাদেরকে বিদায় করা হয়েছে, তাদেরকে আসলে সুযোগ করে দেয়া হচ্ছে কিনা। দেখেন, আমি একটা কথা বলি আপনাকে, সেই জিনিসটাই জানেন, অনেক কিছু তো রাজনীতিতে অনেক কিছু বলা হয়, বিভিন্ন মানে আপনি দীর্ঘমেয়াদী চিন্তা থেকেও বলা হয়। আলটিমেটলি এখন আমাদের সামনে, এই রাজনৈতিক দলগুলোর সামনে সবচেয়ে বড় ইস্যুটা কি, বড় ইভেন্টটা কি? সবচেয়ে বড় ইভেন্ট হলো সামনে নির্বাচন, এবং নির্বাচনের প্রধান কাজ থেকে ভোট পাওয়া, মানুষের কাছ থেকে ভোটটা নিজের বাক্সে নেওয়া, এই তো। এবং এই ভোটটা নেবেন কীভাবে? শেখ হাসিনার আমলে যেভাবে ভোট নেওয়া হতো, গায়ের জোরে, কৌশলে, মানে আপনার মানুষকে ভয় দেখিয়ে, সেটা বোধ করি আগামী নির্বাচনে হবে না, এটা আমার বিশ্বাস হবে না। তাহলে জনগণের মাথার মধ্যে আপনাকে ঢুকতে হবে, জনগণকে বোঝাতে হবে যে তোমার ভোট দেওয়ার জন্য আমি অ্যাপ্রোপ্রিয়েট পারসন, তুমি আমাকে ভোট দাও, তাহলে তোমার লাভ হবে। এটা জনগণকে বোঝাতে হবে, মানে এজেন্ডাটা দেয়া।
হ্যাঁ, মানে জনগণকে বোঝাতে হবে, জনগণের আস্থায় নিজেকে নিতে উপস্থাপন করতে হবে, নিজের দলকে উপস্থাপন করতে হবে। সেই জায়গায় বিএনপি কিন্তু ভালো খেলছে। দেখেন, বিএনপি বিভিন্ন কর্মকাণ্ড, আবার বিএনপিকে নিয়ে অন্য দলের যে কর্মকাণ্ড, নাহিদ ইসলামকে এখন আমি একটা দলীয় ব্যক্তি ভাবি। ওনার এই সমস্ত বক্তব্যের পরে আমার বিবেচনায় উনি একজন দলীয় ব্যক্তি। নাহিদ ইসলাম অথবা মাহফুজুল আলম, হ্যাঁ মাহফুজ আলম, এই লোকগুলিকে এখন আমি এক দলীয় ক্যারেক্টার হিসেবে চিন্তা করি, বিবেচনা করি। মানে ওনারা যে সমস্ত কথাবার্তা বলছেন, দেখেন এটা যে এর মাধ্যমে কি হচ্ছে, বিএনপির খেলায় কিন্তু বিএনপি কিন্তু এটাই চাচ্ছিল আসলে। কিভাবে আমি বলি আপনাকে, মানুষের মধ্যে একটা ধারণা জন্মে গেছে না এখন, অথবা আওয়ামী লীগের মধ্যে একটা ধারণা জন্মে গেছে না যে আমাদের বোধহয় বিএনপিকে ধরেই সামনে অগ্রসর হতে হবে। আমরা যদি এই রাজনীতির মাঠে পুনর্বাসিত হতে চাই তাহলে বিএনপি আমার জন্য একটা ভরসা। এই ধরনের চিন্তা কিন্তু এখন আওয়ামী লীগের লোকজন করে, কিন্তু হ্যাঁ করে, এখন ওরা করে যে আমাদের বাঁচানোর মতো একমাত্র দল হলো এখন বিএনপি, একমাত্র বিএনপি। এটা কি জানেন, এটা ওদের কিন্তু করতে বাধ্য করা হয়েছে। মানে কেন করে বলে মনে হয় আপনার? বা যখন নাকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলে যে মির্জা ফখরুলের ভাষা বিএনপির মতো আওয়ামী লীগের মতো হয়ে যাচ্ছে, এটা মানে এটা কি? তখন আওয়ামী লীগ বলে যে এরা তো আমাকে নিষিদ্ধ করতে চায়, আর এরা বলতেছে বিএনপি আমার জন্য ফাইট করতেছে, তাহলে তো ঠিক আছে আমি বিএনপি লেজ ধরি। সিম্পল হিসাবটা কিন্তু সিম্পল, কোনো আলোচনা নাই এখানে। এবং বিএনপির অনেক নেতা আড়ালে অবডালে থেকে সত্য মিথ্যে জানি না, তারা তো এভাবেই বলে যে বিএনপির সঙ্গে প্রয়োজনে যুগপথ আন্দোলন করে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো। কোন গণতন্ত্র? যে গণতন্ত্র তারা দিয়েছিল, যাক সেটা অন্য বিতর্ক, ওটা অন্য মানে কৌতুককর মন্তব্য, এই আলোচনা যাই না। কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ধারণা কিন্তু তৈরি করা হচ্ছে, কিছুটা বিএনপি তৈরি করছে, কিছুটা বিএনপি এই ছাত্রদেরকে আমি বলবো একটা মানে কি বলবো একটু উস্কে দিয়ে তাদের মুখ দিয়ে বলাচ্ছে। আলটিমেটলি ক্যাশ করতেছে কে? ক্যাশ করতেছে বিএনপি। উদাহরণ দিয়ে বলি, আওয়ামী লীগের ভোট, আওয়ামী লীগ সবচেয়ে খারাপ ভোট যেবার কম ভোট পাচ্ছে এটা 2001 সালে। 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগ মাত্র 62টি আসন পেয়েছিল। সেইবারও আওয়ামী লীগ কত ভোট পেয়েছিল জানেন? 2,26,65,000 ভোট। আচ্ছা, যেবার নাকি তারা সবচেয়ে খারাপ করেছে সেইবারও তারা 2 কোটির উপরে ভোট পাইছে, 2.25 কোটি ভোট পাইছে। এখন লোকসংখ্যা বেড়েছে, ভোটার বেড়েছে, ওটা কিন্তু টোটাল ভোটের 40% ছিল। বিএনপি এবার বেশি যেছে, 179টার মতো পাইছে বোধ হয়, সেভাবে বিএনপিও 40% পাইছে, 40.97 কাছাকাছি, 40.97, আর এদের মধ্যে 40.12 না এরকম কিছু একটা হবে, মানে 1% ডিফারেন্স হয় নাই। তো ভাই যেবার তারা সবচেয়ে খারাপ করে সেইবারও তারা 2 কোটি ভোট পায়, এই ভোটগুলি যাবে কই? এখন যদি এই ধরনের একটা ধারণা তৈরি হয় যে বিএনপি আমাদের উদ্ধারকর্তা, তখন তারা কিন্তু এই ভোটগুলি 2 কোটির মধ্যে মানুষের মধ্যে এখন তারা বাড়ছে, আরও বাড়ছে, মানে দেশের জনসংখ্যা বাড়ছে। ধরলাম এই 10 বছর 15 বছর অপশাসনের কারণে, আত্মগ্লানির কারণে 10% ভোট কমে গেছে ধরলাম, তবু তো একটা হিউজ ভোট। নির্বাচন আমি শুরুতেই বলছি, সামনে কিন্তু ফাইনাল খেলা কিন্তু ভোটের খেলা। তো এই খেলায় তো এই বাচ্চারা ভুল করতেছে রে ভাই, দরকার তো নাই কোনো। ওনারা যে খেলায় নামছে ওটা তারা পারবে না করতেও। ওনারা যদি আওয়ামী লীগকে যদি মনে করেন, যদি আওয়ামী লীগকে এখন মানে ভোটের থেকে বাদ দিয়ে দেয়, কারণ আওয়ামী লীগ ইলেকশন করতে পারলো না, ওরা তো মনে করলো জিতলো, আমি তো মনে করি হারলো এই কারণে তখন আওয়ামী লীগ ইলেকশন করতে পারলো না। তখন আওয়ামী লীগের যারা ভোটার তারা যাবে কোথায়? তারা তাদের কাছেই যাবে যারা তাদেরকে নিষিদ্ধ করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখছিল। সেটা কারা? অবধারিতভাবে বিএনপি। তো এটা কিন্তু আমি একটা মানে জাস্ট হাইপোথেটিক্যাল কথাবার্তা বললাম, হয়তো আমাকে আমি এইভাবে বলাটা ঠিক কিনা আমি যাই না, কিন্তু আমি কিন্তু এইভাবে ফিল করি। এখন দেখি ডাক্তার জায়েদুর রহমান কি বলেন, বিশেষ করে এই কথাটা যে নতুন প্রসঙ্গ যেটা আসলো, যে দুটো প্রসঙ্গ, যেহেতু গতকালই সম্ভবত যে মাহফুজ আলম যেটা বলেছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না, উনি কোন প্রেক্ষাপটে কেন বলেছেন আমি জানি না, যেহেতু কোনো দিক থেকে নির্বাচন কমিশন বা সরকারের পক্ষ থেকে তো ওইভাবে অফিসিয়ালি তো কিছু নিষিদ্ধও করা হয় নাই বা নিবন্ধনও বাতিল করা হয় নাই।
এটা কি সরকারের অবস্থান কিনা, বা এটা নিয়ে আপনি একটা মন্তব্য করবেন। একই সঙ্গে যদি নির্বাচনে আওয়ামী লীগ না আসতে পারে, তাহলে $1 মিলিয়ন কোশ্চেন তো ওইটাই, আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে? ধন্যবাদ। এখন মাসুদ ভাইয়ের সাথে একটা জায়গায় একটু ডিফার করি। তাদের ওই 40%-এর ভোট 10% কমেছে না, আমি মনে করি 20% কমেছে। মানে আওয়ামী লীগ স্টিল 20% যদি ভোট তার থাকে, আমি কমিয়ে যদি ধরি, আমাদের এখন 12.5 কোটি ভোটার, তার মানে 2.5 কোটি, মানে সময়ের পর এখনো 2.5 কোটি ভোটার আওয়ামী লীগকে ভোট দেবে এরকম একটা সম্ভাবনা আমি দেখি। মানে আমি আমাদের চারপাশ দেখে এটা একটা নতুন বাস্তবতা, যেটা নিয়ে আমাদের আসলে ভবিষ্যৎ বাংলাদেশে ডিল করতে হবে। আচ্ছা, এখন যারা মাহফুজের মন্তব্যে আসি এবং তারা কাকে ভোট দেবে যদি ইলেকশনে না আসতে পারে সেদিকে যায়। যারা মাহফুজের মানে ওনার এখন উনি এটা বলছেন, উনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয়েছিলেন, তার আগে ওনার একটা বক্তৃতা আছে, এটা সার্কুলেট করেছিল অনেক। ওখানে উনি আওয়ামী লীগের লোকজনকে কিভাবে মানে রিকনসাইল করে সমাজে রাখা যায়, কারণ এদেরকে তো আমরা ফেলে দিতে পারবো না, এরকম বক্তব্য তার আছে অপরাধীদের বিচার করার পর। আচ্ছা, এখন উনি সরকারের উপদেষ্টা, মানে এই একটা জিনিস ওনাদেরকে বুঝতে হবে। কেউ কেউ বলেন যে ওনারা বয়স কম, মাসুদ ভাই বাচ্চা বললেন, বাচ্চাই, কিন্তু আপনি না যে চেয়ারগুলোতে বসেছেন ওই চেয়ারগুলোতে বসে বাচ্চামি করা যাবে না। খুব সোজা সাপটা কথা, কারণ এগুলো আপনি একটা মন্ত্রী পর্যায়ের চেয়ার, আপনি সরকারে আছেন। কেন বলছি কথাটা? সরকারকে স্ট্যান্ড নিয়েছে, নেন নাই। আচ্ছা, আগের মন্ত্রীরা বললে আমরা বলতাম পলিটিক্যাল বক্তব্য, হতেই পারতো, আগে পলিটিক্যাল পার্টি ক্ষমতায় ছিল, সে পলিটিক্যাল বক্তব্য দেবে। এখন তো পলিটিক্যাল পার্টি ক্ষমতায় না, আপনি দিচ্ছেন। আচ্ছা, সরকার যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না, এই ধরনের একটা সিদ্ধান্ত প্রাথমিকভাবে আমরা সরকারের মধ্যে দেখতে পাচ্ছি। আমি উদাহরণ দিই। একটা দল নিষিদ্ধ করার দুটো পথ, আওয়ামী লীগকে দুটো ভাবে নিষিদ্ধ করা যায়। একটা হচ্ছে সন্ত্রাস দমন আইন 2009, সেটার 18 ধারা অনুযায়ী আপনি এক্সিকিউটিভ অর্ডারে জামাত শিবিরকে এই যে অগাস্টে এসে শেখ হাসিনা যেভাবে করলেন, হিজবুত তাহরিরকে যেভাবে করা ছিল, এভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়, কারণ ট্রুলি আওয়ামী লীগ দল হিসাবে সন্ত্রাস করেছে, এটা প্রতিষ্ঠিত করা যায়। আচ্ছা, এটার প্রবলেম হচ্ছে এটার মধ্যে কোনো বিচার হয় নাই। এটা আপনি এক্সিকিউটিভ অর্ডারে যে কেউকে করে দিতে পারেন, পরে আপনি অন্য একজনকেও করে দিলেন। তুলনামূলকভাবে বেটার হিসাবটা হচ্ছে বিচারিক প্রক্রিয়ায়। আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে, ওটা যে আইন আছে, অপরাধ আইন, এই আইনটাতে সংগঠনকে, পার্টিকে বিচার করা যাবে, এই ধারা আওয়ামী লীগ যুক্ত করেছিল, কারণ তারা জামায়াতকে বিচার করতে চেয়েছিল। আমাদের সরকার প্রথম সংশোধনী এনে এখানে নিষিদ্ধ করার শাস্তি কতদিন হবে সেটা যোগ করেছিল, কিন্তু ফাইনালি এই আইনটা যেভাবে অধ্যাদেশ হলো, তাতে কিন্তু দলকে শাস্তি দেওয়ার অপশন বিলুপ্ত করা হয়েছে। সরকার এখন আমাদের যে আইনটার অধীনে এখন শেখ হাসিনা সহ অনেকের বিচার হচ্ছে মানবাধিকার বিরোধী অপরাধ, এখানে সংগঠনকে অ্যাকিউজ করার ধারাটা নেই। সরকার যখন এটা বাতিল করে, আবারও বলছি, এটা সরকারকে আনতে হতো না, এটা আওয়ামী লীগে এনেছিল। সরকার বলতেই পারতো এটা আওয়ামী লীগের আনা জিনিসই আমরা করেছি, কিন্তু সরকার এটা বাদ দিয়েছে। তার মানে আমরা বলতে পারি সরকার আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করার পথে অন্তত এখন পর্যন্ত নেই, ফুল স্টপ। কিন্তু একজন উপদেষ্টাই কথা বলছেন, উনি সরকারে থেকে, আমরা প্রায় বলি এই কথাটা যে ওনাদের তো উপদেষ্টা পরিষদ আছে, ওনার যদি মনে হয় হ্যাঁ এই আইন আবার সংশোধন করা যাবে না, তা তো না। এখন যেহেতু পার্লামেন্টের বালাই নেই, একটার পর একটা অধ্যাদেশ আপনি দিতেই পারেন, আর একটা অধ্যাদেশ দিয়ে ঢোকাতে পারেন, কিন্তু এগুলো তো উনি ক্যাবিনেটে আলোচনা করবেন। কিন্তু উনি প্রকাশ্যে এই ধরনের কথা বলছেন, যেটা সরকার স্ট্যান্সের সাথে বাইরে আছে। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, আচ্ছা, আওয়ামী লীগ নিষিদ্ধ না হলেও আওয়ামী লীগের একটা কাজ করতে পারতেন, সেটা করার অবস্থায়ও তারা আছেন বলে মনে করি না। সেটা হচ্ছে ইমরান খানের পিটিআই যেটা করেছিল, তেহরিক ইনসাফ যে দল, তাদের দল নিষিদ্ধ হয়েছে, তাদের মার্কা নিষিদ্ধ হয়েছে, কিন্তু ইমরান খান একজন পপুলার মানুষ ছিলেন এবং উনি তার দেশের মানুষের প্রতি এই বিভৎসতা, বর্বরতা চালাননি। তাতে যেটা হয়েছে, তারা স্বতন্ত্র নির্বাচন করে একক, যদি আপনি স্বতন্ত্রকে একটা পার্টি হিসাবে ধরেন, যে কোনো পার্টির চাইতে বেশি ভোট পেয়েছে। শাহবাজ শরীফের দল, বিলওয়াল ভুট্টোর দল সবার চাইতে অনেক বেশি ভোট পেয়েছেন। উনি হয়তো আর কাউকে পাননি বলে স্বতন্ত্ররা সরকার তৈরি করতে পারেনি। তো আওয়ামী লীগের পার্টি, তাত্ত্বিকভাবে বলছি, যদি নিষিদ্ধ হয় তারা তো স্বতন্ত্র নির্বাচন করতে পারেন। তারা রাজনীতি করেন, দেশে আসলে জেলে যাবেন, জেলে থেকে নির্বাচন করবেন। এসব জেলে থেকে 5টা সিটে যেতে নাই, সেই ইতিহাস তো আমরা জানি। কিন্তু এটা করার মতো অবস্থায়ও তারা আছে বলে আমার মনে হয় না। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে এই ভোট কে পাবে? আমি মাসুদ ভাইয়ের সাথে মোটা দাগে একমত যে যদি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরাও না থাকে, তাহলে সেই ভোট বিএনপির দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ হচ্ছে আমরা এখন আসলে পলিটিক্যাল মাঠটা ক্লিয়ারলি বুঝতে পারছি না। কেন? আমরা এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে, শেষ পর্যন্ত কি হবে জানি না। এখন পর্যন্ত দেখা যাচ্ছে ইসলামিস্ট ফোর্সরা একত্র হওয়ার চেষ্টা করছে।
আমরা অবিশ্বাস্য একটা ঘটনা দেখলাম, জামায়াতে ইসলামীর সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈঠক হলো, তারা অ্যালায়েন্সের কথা বলছেন। এই দুটো দল তাদের একটা নীতিগত জায়গায় ভীষণ বিরুদ্ধ। যেহেতু চরমোনাইয়ের পীরের দল হচ্ছে ইসলামী আন্দোলন, জামায়াত কিন্তু এই পীরের কনসেপ্টের বিরোধী, তাদের যে ভার্সন তারা ইসলামকে যেভাবে দেখেন তাতে। সো ওনাদের সাথে কিন্তু সম্পর্ক ভালো ছিল না। এখন হচ্ছে, এখন ভবিষ্যতে যদি এই ইসলামী দলগুলো, এবং শোনা যায়, আই এম নট শিওর, যদি স্টুডেন্টদের দলও তাদের সাথে অ্যালাইন্ড হয়, তাহলে আমাদের ভাগটা হয়ে যাবে হচ্ছে প্রো ইসলাম এবং সেন্ট্রাল অ্যান্ড আদার্স। সেটা যদি হয়ে থাকে, আওয়ামী লীগের ক্রিমিনালদের কথা বলছি না, আওয়ামী লীগের আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে ছিল অনেকে যারা আওয়ামী লীগের কোনো বেনিফিটের জন্য আওয়ামী লীগ করতো না। আমি শেষের দিকের কথা বলছি, আগে বংশ পরম্পরায় দলটাকে ভোট দিয়েছে, তারা এক ধরনের সেন্ট্রিস্ট, সেকুলার, লিবারেল ধরনের মানুষ। ওই মানুষদের সামনে কিন্তু তখন বিএনপি ছাড়া আর কোনো অপশন থাকবে না। আপনি তো ওই প্রো ইসলাম রাইটিস্ট গ্রুপকে ভোট দিতে যাবেন না, তো এই ভোট এদিকে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। মাসুদ কামাল, শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠন নিয়ে বেশ কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে। তারেক রহমানও মন্তব্য করেছে, রাজনৈতিক দল গঠন সবাই করতেই পারে, কিন্তু রাষ্ট্রীয় সহায়তায় দল হচ্ছে কিনা বা সেদিকে যাচ্ছে কিনা, আপনি এই বিষয়ে আপনি কি বলবেন? যে রাজনৈতিক শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠন হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি, তারাও বলছে, কিন্তু প্রশ্ন হচ্ছে রাষ্ট্রীয় বা সরকারের সহযোগিতায় দল হচ্ছে কিনা। দেখেন, আপনি যদি আজকে থেকে ঠিক 1 মাস আগের একটা ঘটনা বলি আপনাকে, আমি পঞ্চগড়ে এই যে নাগরিক কমিটির যে মুখ্য সংগঠক সার্জিস আলম, সেখানে উনি বলেছিলেন যে এটা কোনো নাগরিক কমিটির কথা বলেছেন, এটা কোনো রাজনৈতিক দল হবে না, এটা একটা রাজনৈতিক শক্তি হবে। এবং রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তির মধ্যে পার্থক্যটা কি, এটা উনি সুন্দর করে একাডেমিক্যালি ডিফাইন করে দিয়েছেন। পাশাপাশি উনি এটাও বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির মধ্যে মানে এইটা কোথায়, মানে আপনার দেয়ালটা কোথায়? দেয়ালটা হলো বয়সজনিত দেয়াল। 27 থেকে 28 পর্যন্ত ছাত্র, 28-এর পরে চলে গেলে সেটা হয়ে গেল নাগরিক কমিটির সদস্য। তাহলে মোটামুটি ভাবগতভাবে তারা সবাই এক, এবং এদেরই 3 জন প্রতিনিধি সরকারে আছে। তাহলে মোটামুটি আমি বলতে পারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং 3 ছাত্র উপদেষ্টা, এরা হলো এক ঘরের বাসিন্দা তারা। এবং তখন এটা পলিটিক্যাল পার্টি হবে না। আবার পরশুদিন দেখলাম ওনাদের যে সদস্য সচিব আক্তার হোসেন, উনি বলছেন যে ফেব্রুয়ারির 2nd উইক নাগাদ তারা একটা দল হিসেবে আত্মপ্রকাশ করবে। নাম নিয়ে আলোচনা হচ্ছে, প্রায় 100-র মতো নামের প্রস্তাব এসেছে, তারা ভেবে দেখবে কোনটা হবে। তারপরে এর মধ্যে আবার আপনাদের একটা পত্রিকার রিপোর্ট দেখলাম, তাদের গঠনতন্ত্র তো তৈরি হচ্ছে। সেই গঠনতন্ত্র তারা যেদিন দলের ঘোষণা দিবে তার 2-1 দিন আগে তারা ঘোষণা করবে, এবং তারা নির্বাচনে আসবে। নির্বাচনে যে আসবে এটা আমরা আরও আগে থেকে বুঝতে পারছিলাম। কেন? যে উপদেষ্টাদের তাদেরও তো নিজ নিজ এলাকা আছে। উপদেষ্টা 3 জন ছাত্রদের, 3 জনের 3টা এলাকা আছে, 3 জায়গায় বাড়ি আছে। ওই এলাকাগুলোতেও কিন্তু আওয়াজ পাওয়া যাচ্ছে যে তারা নির্বাচন করবে। আমি তো আপনার কুমিল্লা বাড়ির কাছে আছে, কুমিল্লা মুরাদনগরে, এখানে তো আমার কিছু বন্ধুবান্ধব আছে, তাদের সঙ্গে আলাপ করেছি। তারা তো বলছে যে ওনারা তো মানে আমাদের এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উনি যে নির্বাচন করবেন এটা মুরাদনগরে সবাই জানে। আচ্ছা। এবং ওনার লোকজন যাচ্ছে ওখানে, উনি এর মধ্যে ওখানকার প্রশাসনেও কিছু পরিবর্তন আনছেন শোনা যাচ্ছে। কুমিল্লার জেলারও কিছু প্রশাসনের চেঞ্জ আসছে। আর উনি তো এখন এলজিআইডি মিনিস্টার, ওনার সে ক্ষমতা, অনেক বড় ক্ষমতা আছে, অনেক বড় ক্ষমতা, এলাকার উন্নয়নের ক্ষমতা এখন পুরো তার হাতে। তো সেক্ষেত্রে ওই এলাকায় তারা প্রভাব পড়া শুরু করেছে। এবং লক্ষ্মীপুরে খুব সম্ভবত মাহফুজ আলমের বাড়ি, খুব সম্ভবত ওখানে একজন আমাদের মানে আপনার জোটের থেকে যিনি প্রার্থী হতে পারেন তেমন একজন আমাকে ওদিন বললেন যে উনিও নাকি এলাকায় শুনেছেন যে কাজকর্ম হচ্ছে, উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি আসছে। তো যা হোক, সত্য মিথ্যা বলতে পারবো না, উনি বলতে পারবেন। তো এটা উনি আমাকে বলেছেন, একদম সরাসরি বলেছেন। তো এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে, তার মানে ওনারা নির্বাচনে আলটিমেটলি যাচ্ছেন। এবং যে কথাটা আপনি বললেন যে সরকারি সহায়তা কিনা, হ্যাঁ সরকারি সহায়তা এটা নিয়ে আরও মধ্যে কোনো দ্বিধা নাই। কারণ এখন ছাত্রদল যদি কোনো একটা দেখেন, বাংলাদেশে এই মুহূর্তে মাঠে থাকা ছাত্র সংগঠনগুলোর মধ্যে ছাত্রদল এবং ছাত্র শিবির এই দুটো হলো বড় সংগঠন। ছাত্রদল এবং ছাত্র শিবিরের দুটো যদি একত্রিত হয়
তাদেরও ক্ষমতা নাই এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন কোনো কর্মসূচি দেয় সেটা যতটা এই সরকারকে স্পর্শ করে ততটা স্পর্শ করার ওদের নাই। কাজে এখানে সংখ্যাধিক্য বড় কথা নয়, বড় কথা হলো যে কে কতটা হৃদয়ের কাছাকাছি অবস্থান করে। সেই দিক দিয়ে এরা এই সরকারের হৃদয়ের খুবই কাছাকাছি অবস্থান করে এবং তারা যা কিছু করছে সরকারের আনুকূল্যেই করছে। এটা সাধারণ মানুষের মধ্যে এই ধরনের একটা পারসেপশন কাজ করে এবং অনেক সময় দেখা যাচ্ছে এই সমস্ত ওরা বিভিন্ন জায়গায় যাচ্ছে, প্রশাসনের নানা ধরনের প্রোটোকল পাচ্ছে এবং জেলা পর্যায়ে যদি আপনাদের পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে অথবা ছোট ভাইদের মধ্যে কেউ, এখন তো আমাদের যে বয়স ছোটো ভাই হবে, ছোট ভাইদের মধ্যে যদি কেউ ডিসি থাকেন একটু আলাপ করে দেখেন যে ডিসি সাহেবদের কাজকর্মে কে কতটা প্রভাব বিস্তার করছে। হ্যাঁ, বিএনপি, যুবদল অথবা ছাত্রদল তারা মাঠে হইচই করছে, কিন্তু প্রশাসনিক কার্যক্রমে অনুমতি না দিয়ে দরজা খুলে কারা ঢুকতে পারছে এটা খোঁজ করলে জানতে পারবেন। কাজে তারা কিন্তু প্রশাসনিক হেল্প পাচ্ছে। এখন তারা যদি একটা পলিটিক্যাল পার্টি করতে চায় এবং উদ্যোগ নেয়, আমি নিশ্চিতভাবে এই দেশে বলতে পারি যে দেশের মানুষ ভাববে তারা আসলে সরকারের আনুকূল্যেই এই পার্টিটা করছে, এটা মানুষ মনে করবে এবং এটা আমিও মনে করব। তাই হচ্ছে আলটিমেটলি। এবং এইটা ওনারা কি ভাবছেন আমি জানি না, এটা হবে নতুন পলিটিক্যাল পার্টির জন্য সবচেয়ে বড় কলঙ্ক। এই কলঙ্ক কেবল তাদের সারা জীবন বয়ে বেড়াতে হবে তা না, এই কলঙ্কের কারণে তাদের ডুবেও যেতে হতে পারে। তারা এই ভুলটা কেন করছে এটা আমি বুঝতে পারছি না। বাংলাদেশের ইতিহাসে কখনো এইভাবে সরকারের আনুকূল্যে কোনো দল গড়ে উঠলে সেই দল ভালো করতে পারে এমন ইতিহাস নাই। সাধারণ মানুষ এটাকে পছন্দ করে না। তাহলে আপনি বলবেন বিএনপির কথা, জাতীয় পার্টির কথা, হ্যাঁ এটা বলবেন এই কারণে ওই দলগুলোর ওই সময় প্রধান যিনি উনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, উনি সরাসরি বলতেন এটা আমার পার্টি, আমি বানিয়েছি। উনি ছিলেন সেই পার্টির প্রতিষ্ঠাতা, এরকম অনেকটা। কিন্তু এখানে তো আর ডক্টর ইউনূস দায়িত্ব নিয়ে বলবেন এটা আমার পার্টি। ডক্টর ইউনূস যদি বলতো তাহলে এক কথা ছিল, কিন্তু তা তো উনি বলবেন না। তখন এটা হবে কি জানেন, এটা হবে ওই কিংস পার্টি, আরেকটা কিংস পার্টি। কিংস পার্টির ভবিষ্যৎ পৃথিবীর কোথাও ভালো হয় না। জি, ডক্টর জায়েদুর রহমান, একই প্রশ্ন আপনার কাছে। এই যে শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠন নিয়ে মাসুদ কামাল যেটা বলেন সেটা নিয়ে যদি কিছু বলতে চান, সাথে আপনার ব্যাখ্যা বিশ্লেষণ জানতে চাই। শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠন করা উচিত এবং আমার মনে হয় অনেক আগেই উচিত ছিল, এবং সেটা তাদের সরকারে না গিয়ে যে তিনজন উপদেষ্টা গেছেন, মানে ওই সময়টা আপনি চিন্তা করুন তাদের প্রতি মানুষের ইমোশন, এবং রাইটলি তারা জীবনের ঝুঁকি নিয়েছেন, তারা আমাদের অনেকভাবে চেষ্টা ছিল, লড়াইয়ের দীর্ঘ একটা ইতিহাস আছে। আমরা হঠাৎ করে সব কিছু জুলাই আগস্ট হয়েছে তা না, কিন্তু এটা তো সত্য শেষ যে বারুদের মধ্যে যে আগুন সংযোগ এবং বিস্ফোরণটা তাদের হাতে হয়েছে, তাদের সামনে থাকাই হয়েছে। সো ওই ইমোশনের মধ্যে দল করাটাই সবচেয়ে ভালো পথ ছিল, কিন্তু তারা সেই পথে গেলেন না। এরপর যেখানে গেলেন সেটা কোনোভাবেই সঠিক বলে মনে করি না আমি। এবং তারা বলার চেষ্টা করছেন যে তিনজন সরকারে আছেন, তারা সরকারের মধ্যেই আছেন, তারা দলের সাথে নেই। এখানে একটা সমস্যা কোথায়, মাসুদ ভাই কিছু তথ্য দিলেন, আমি ওগুলো যদি সরিয়েও রাখি, পাবলিকলি যেসব তথ্য আমাদের সামনে আছে সেটা হলো আমরা দেখব ওভারল্যাপ করে। যেমন নাহিদ ইসলাম, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরকার নিয়ে আলোচনা হচ্ছে, উনি একটা জবাব দিলেন। এই জবাবটা দেওয়া ঠিক হয় নাই। কেন বলি, এটা একটা সরকার নিয়ে আলাপ, এটা জনাব নাহিদ এখানে টার্গেট নন। উচিত ছিল ডক্টর ইউনূস ফিরে আসার পর, উনি ফিরে এসছেন, ক্যাবিনেট মিটিং করবে, করে তারা সিদ্ধান্ত নিয়ে জবাব দেবে দল থেকে, মানে সরকার থেকে, কিন্তু করলেন না। আচ্ছা, দিল নাহিদ সাহেব। কিন্তু আমরা দেখছি এগুলো সব আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি শেয়ার করছেন। একজন সমন্বয়ক, এখন মুখ্য সংগঠক জনাব সার্জিস আলম ডাক্তার মতো প্রেসক্রিপশন দিয়েছে, দিনে 3 বেলা করে 7 দিন এটা পড়তে হবে। উনি শেয়ারও করেছেন এবং আমাকে প্রেসক্রাইব করেছেন এইভাবে। সো এই ওভারল্যাপিং গুলো যখন দেখছেন, প্রক্লেমেশন স্টুডেন্টরা দিয়ে দেবে, ভালো খারাপ ডিফারেন্ট আলোচনা। আসিফ মাহমুদ কেন তার স্টেটাসে লিখছেন নাও অ্যান্ড নেভার, 31 তারিখেই সব হবে? তারপরে সরকার এই প্রক্লেমেশনের পার্ট হলো একজন, কেন, কিভাবে? এই রকম সমস্যাগুলো আসলে হচ্ছে। এই যে ডেমার্কেশন, লাইন অফ ডেমার্কেশন ওনারা রাখতে পারছেন না, তো ওভারল্যাপিং হচ্ছে। তাতে আমাদের কাছে এটা খুব স্পষ্ট যে তারা সামহাউ কানেক্টেড। আমি আরও যদি প্রশ্ন করি, যারা মাহফুজ আলম, উনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন, এখন উপদেষ্টাই, উনি মন্ত্রী পদমর্যাদায়। আমরা রাষ্ট্রের নাগরিক, আমার ট্যাক্সের টাকায় তার মানে যে বেতন হওয়া, সুযোগ সুবিধা সব হয়। আমরা কি জানি জনাব মাহফুজ আলমের কাজ কি? কেউ জানেন? প্রত্যেককে দেখবেন, প্রত্যেক উপদেষ্টার
কোন বিষয়ে উপদেষ্টা ক্লিয়ারলি বলা আছে। আমাদের প্রধান উপদেষ্টার অনেকজন উপদেষ্টা আছে, আপনি দেখবেন প্রত্যেকে কি বিষয়ের উপদেষ্টা বলা আছে। যেন মাহফুজ আলমের কি বিষয়ে উনি উপদেষ্টা এটা বলা নেই, বলা হয় ডিফ্যাক্ট উনি রাজনৈতিক উপদেষ্টা, আমি জানি না। তো এই যে ঘটনাগুলো ঘটছে এবং একটা পারসেপশন যে এই দলের পেছনে তারা আসলে কাজ করছেন। আচ্ছা, কাজ করার ক্ষেত্রে অন্য কিছু না, ইভেন ডক্টর ইউনূসও যদি বলেন এই দলটা আমি করছি, আমি তারপর এটা ভালো হবে না। ভালো হবে না কেন? এভাবে খোলাখুলি বলে ফেলা ভালো। আমি মনে করি আমাদের এই সময়ে যদি ডক্টর ইউনূস দায়িত্ব না নিতেন আমরা শেষ হয়ে যেতাম। আমি রিয়েলি বিশ্বাস করি ইন্ডিয়ার যে ঝড়ঝাপটা শুরু হয়েছিল জাস্ট ডক্টর ইউনূস ক্ষমতায় ছিল বলে আমরা এটার প্রায় সব কিছু কমব্যাট করতে পেরেছি। কিন্তু একই সাথে এটা সত্য এই সরকার দেশ চালানোর ক্ষেত্রে এর মধ্যে পেছনে অনেক আগের রেজিমের সমস্যা আছে, কিন্তু দিনের শেষে মানুষ তো ব্লেম করছে এই সরকারকে। আপনি দেখবেন মানুষ সরকারের উপরে হ্যাপি না। সো সরকার যদি নিজে সবাই মিলে বলে আমরা এই দল তৈরি করছি, তাও কিন্তু এই দলের জন্য ক্ষতিকর হবে, কারণ এই সরকারটা ভালোভাবে রান করছে না। আমরা অত টাফ ক্রিটিক করি না, মাসুদ ভাই করেন, উনি করে ফেলেন, কিন্তু আমি অন্তত মাঝে মাঝে চিন্তা করি, একটু কম করি। কিন্তু এটা তো সত্য, এই সরকারের নানা রকম প্রবলেম আছে। আপনি যদি এখনও বলেন সরকারের দুর্বলতা, সরকারের যেসবের ক্ষেত্রে কোনো স্টেপ নিতে কোনো সমস্যা হওয়ার কথা না, একটা ছোট উদাহরণ দিই। বাংলাদেশে একটা সংগঠন যারা এই মাজার কেন্দ্রিক এগুলোর সাথে আছেন তারা জানিয়েছেন গত পরশু ৮০টা মাজার ভাঙা হয়েছে। ৮০টা মাজার ভাঙা হয়েছে, হামলা হয়েছে। দুদিন আগেও আপনি ওরস বন্ধ করা হয়েছে, তাতেও রক্ষা হয়নি, গিয়ে মাজার ভেঙে দেয়া হয়েছে, এইসব হয়েছে। এবং ওই মাজারে যে কবরগুলো আছে কবরগুলো ভাঙা হয়েছে। আপনি একটাও কি, ঠিক আছে প্রথম দিকে দুর্বল ছিল সরকার, পুলিশ কাজ করে, আপনি একটাও কি পেরেছেন? পারেনি। ঘটনাগুলো ঘটছে এইরকমভাবে। আপনি অসংখ্য উদাহরণ দেখাতে পারবেন যেগুলোর জন্য আপনার অনেক লাগে না। অর্থনীতির কিছু সংকট আপনি চাইলেও দ্রুত পারছেন না, কিন্তু আপনি অনেক ক্ষেত্রে ব্যবস্থা নিতে পারেন, কিন্তু আপনি পারেন। সো এই বদনামের যে সরকার, সেই সরকারের সাথে ট্যাগ হলে আমার মনে হয় না তাদের জন্য ভালো কিছু হবে। আর এখন আরেকটা অপশন আছে, এটা ভয়ঙ্কর কথা, সেটা হচ্ছে আপনি কি কোনো চালাকি করবেন? তাহলে দল একটা থাকলো সামনে, পেছন থেকে কোনো চালাকি হবে, এটা যদি হয় হচ্ছে কোনো বড় ডিজাস্টার হতে পারে না। আমরা ওই যে বলি বিতর্ক থাকবে, ইডিওলজি নিয়ে হোক, কর্মসূচি নিয়ে হোক, কিন্তু একটা জায়গায় আমাদের আসলে ওই জায়গায় একমত হওয়ার ছাড়া কোনো স্কোপ নাই। সেটা হচ্ছে আমরা সবাই রাজনীতিই করতে হবে এবং দিনের শেষে এটা ফেয়ার অ্যাকসেপ্টেবল নির্বাচনের মাধ্যমে জিতেই ক্ষমতায় যেতে হবে। এর বাইরে আসলে কিছু নাই। এখন এইটাকে ডিলে করানোর জন্য নানা রকম কিছু করা, ক্ষমতা ধরে ফেলার চেষ্টা করা, বা নির্বাচনে ভালো করতে পারবো না মনে করে সোকল বিপ্লবী সরকার টরকার করে ক্ষমতায় থেকে যাওয়ার প্রেসক্রিপশন নানা দিক থেকে আছে, এই জিনিসগুলো যাতে চালাকি যাতে না হয়, পেছনে যাতে কোনো খারাপ কিছু না হয়, এটা হলো জরুরি। জি, মাসুদ কামাল যেটা বলছে সরকারের পারফরমেন্স নিয়ে কথা যেহেতু আসলো, আইন শৃঙ্খলা একটা বড় মানে এখন মাথা ব্যথার কারণ হয়েছে। আপনি যদি দেখেন যে আজকে একটা পত্রিকায় দেখলাম যে প্রতি মাসে গড়ে ৩১ জন খুন হচ্ছে, ৫ মাসের একটা হিসাব দিয়েছে, কিন্তু সরকার এই জায়গাটা কেন ব্যবস্থা নিতে পারছে না? না, এটা তো পারার কোনো কারণ নাই। পারার জন্য কি সরকার চেষ্টা করছে? আমার তো এটাই মনে হয়। দেখেন আইন শৃঙ্খলার ব্যাপারটা কি, মানে খুনটাই কিন্তু একমাত্র প্যারামিটার নয়। আপনি মানুষকে জিজ্ঞাসা করে দেখেন, মানুষ যে কোনো অভিযোগ নিয়ে লোকজন তো থানায় যায়। আপনি যে কোনো ঢাকা শহরে, আমি একটা এক্সপেরিমেন্টালি আপনাকে বলি, যে কোনো একটা থানার সামনে যে আপনি ঘন্টা দুয়েক দাঁড়ায় থাকেন চুপচাপ, দাঁড়ায় দেখেন থানায় কয়টা লোক ঢুকে এবং কয়টা লোক বেরিয়ে আসে। বেরিয়ে আসার সময় তারা কী মনোভাব নিয়ে বের হয়ে আসে। মানুষ থানাগুলোতে যে কোনো রকম আশার বাণী পায় না এখন আর। ক্ষুধা না করুক, যদি রাস্তায় আপনার কখনো মোবাইল ছিনতাই হয়, আপনি যে থানায় যাবেন, যে বলবেন, আপনি থানার যিনি লিখবেন ওনার লেখায় এবং কথায় আপনি এমন কোনো ভরসা পাবেন না যেটা আবার ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা আছে। কারণ ওনারা তো কোথাও যাবেন না, কারণ ওনারা তো ওনাদের মধ্যে এই যে বলে না যে পুলিশের মনোবল ভেঙে গেছে। মনোবল ভাঙবে, ভাঙাটা খুবই স্বাভাবিক ছিল। স্বাভাবিক কেন? পুলিশ তো এই পুরো আন্দোলনে একটা পক্ষ হয়ে গেছিল। জি, ছাত্ররা সরকার বিরোধী আন্দোলন করেছে, সরকারকে নামাতে চেয়েছে। পুলিশের দায়িত্ব ছিল সে আন্দোলনকে থামানো। তাহলে ছাত্র এবং পুলিশ তো মুখোমুখি ছিল রে ভাই, ছিল না? ছিল তো। এখন আপনি যে পুলিশকে বলবেন, পুলিশের মনোবলটা আপনি কেমনি ফিরিয়ে আনবেন? আপনি যে পুলিশকে বলবেন যে তুমি পুলিশ যে গুলি করেছো তুমি আসলে গুলি করো নাই, তোমাকে গুলি করতে বাধ্য করা হয়েছে, পেছনের লোকগুলো তোমাকে গুলি করতে বাধ্য করেছে, তাকে যে আপনি এই কথাটা বলবেন, আপনি তো এই কথাটা বলার মতো অবস্থা আপনি ছিলেন না।
আপনি কিন্তু পুলিশকে ব্লেম করেই গেছেন, ব্লেম করে আবার তাকে থানার মধ্যে থাকতে বলছেন, থাকতে বলে তার হাতে অস্ত্র দিচ্ছেন, আবার বলছেন এই অস্ত্র তুমি আইন শৃঙ্খলা রক্ষায় ব্যবহার করো। পুলিশ দু এক জায়গায় ব্যবহার করতে যে হোঁচট খেয়েছে কিন্তু, এবং হোঁচট খেতে যে তারা কি দেখেছে, আপনি বিচার করবেন না করেন না, কিন্তু আপনি যখন ইনডেমনিটির কথা বলে দেন যে এই সময় যত পুলিশ মারা গেছে তাদের কোনো বিচার হবে না, তখন এটা আপনি বলেন, তখন কি আর মনোবল বলতে কিছু থাকে পুলিশের? থাকে না তো। তো আপনি তার মনোবল কীভাবে, আমি বলছি না যে পুলিশের যে পায়ে ধরতে হবে, আমি বলছি না পুলিশকে যে কিছুকে দিতে হবে, আমি এই লাইনে কিন্তু আমি যাচ্ছি না। বাট আমি বলতে চাচ্ছি আপনি তো এই পুলিশকে সবাইকে বাদ দেন, বাদ দিতেন, এই পুলিশ সব বাদ, আমি সব ফ্রেশ পুলিশ নিব, নেন তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, বিপ্লবী পুলিশ সবাই হবে, কাজ করবে, কোনো প্রবলেম নাই। কিন্তু আপনি তো এই পুলিশদেরকে বাদও দিচ্ছেন না, রেখেই দিচ্ছেন, দিয়ে বলতেছেন তোমার মনোবল নেই কেন, তাহলে তো হবে না। আবার মনোবল থাকার মতো কোনো কাজও আপনি করছেন না তো। আপনি দেখেন একটা এই আন্দোলনের সময় পুলিশ মারা গেছে, সাধারণ ছাত্রছাত্রীও মারা গেছে, পুলিশের অফিসার কিন্তু কেউ মারা যায় নাই, মারা গেছে কনস্টেবল, মারা গেছে ট্রাফিক পুলিশ, এরাও মারা গেছে। তো যারা মারা গেছে আপনি যত কিছু বলেন, যত বিপ্লবের যত উদাহরণই দেন না কেন ভাই, আমার কাছে এটা অমানবিক ঠেকে যে একটা মৃত পুলিশকে উল্টো করে টাঙায় রাখা, এটা আমি এই দৃশ্য আমি দেখতে চাই না। এটাতে অনেক বলছে, আমাদের সমন্বয়করা বলছেন এতে নাকি আন্দোলনের গতি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, এতে নাকি স্টুডেন্টদের মনোবল বেড়েছে। আমার কাছে এটা আমি এটা মানি না, আমার কাছে এটা মনে হয় না। এই দৃশ্য দেখার পর আন্দোলনের মানুষ হিংস্রতা বাড়তে পারে, কিন্তু আন্দোলনের মনোবল বেড়েছে এটা আমি মনে করি না পার্সোনালি। বাঙালি এত নিষ্ঠুর জাতি না, আমি যেটা মনে করি মানুষ তার নীতিবোধ দিয়েই জয় করতে পারে। নৈতিকভাবেই শেখ হাসিনার পরাজয় হয়েছিল। তো পুলিশকে তো শেখ হাসিনা একটা পার্টি বানিয়ে ফেলেছিল, তো সেই পুলিশের সবাই কি স্বেচ্ছায় ছিল কিনা সেটা নিয়ে বিতর্ক হতে পারে, এটা নিয়ে মনোবিজ্ঞানীদের সঙ্গে পুলিশদের নিয়ে বসানো যেতে পারে, পুলিশের মানসিক অবস্থা নিয়ে আপনার নানা রকম চিকিৎসা চলতে পারে, সবই হতে পারে, কিন্তু তার কোনোটাই কি আপনি করেছেন? দৃশ্যমান কি করেছেন? একটা কমিশন করেছেন, এই কমিশনের রিপোর্ট পড়তে যে আমি নিজে ক্লান্ত হয়ে গেছি, এটার মধ্যে কী আছে, কি আমি তো কিছু পাইলাম না এখানে কিছু। আবার দেখো রিপোর্টের চলছে আলোচনা, অনেক লম্বা সময় লাগবে, কাজের মধ্যে কাজ কী করছে, আর একটা পোশাক পরিবর্তন করছে। তো এই পোশাক দেখে আমি খামোশ, ঠিক আছে পোশাক পরিবর্তন না পরিবর্তনের অনেক ব্যাখ্যা আছে, কিন্তু যেটা বানাইছে এটা তো দেখতেও ভালো লাগে না রে ভাই, এটা তো দেখতেও ভালো লাগে না। র্যাবের যে পোশাকটা বানাইছে এটা দেখে মনে হয় কি র্যাবকে উদ্দেশ্য ছিল র্যাবকে বিলাই বানাই দেওয়া। তো ভাই র্যাব বিলুপ্ত করে দেন না, অসুবিধা কি? র্যাবকে বিলাই, র্যাব আগে আসলে বাঘ আর বানাইছে বিলাই, পোশাক দিয়ে বিলাই বানাইছে। এবং আরও ইন্টারেস্টিং কি, 3টা মডেল নিয়ে আসছে, মডেলটা 3টা গায়ে দিচ্ছে, র্যাবের যে পোশাকটা 3টা গায়ে দিচ্ছে। ওরা ভাব দেখে মনে হচ্ছে ওনাকে মাত্র ঘুমের থেকে উঠাই নিয়ে আসছে, উঠাই নিয়ে এটা পর দাঁড়া, এবং ওরা আবার কিঞ্চিত আমার মতো ভুরিও আছে। তো সব মিলেইয়া র্যাবকে একটা বিড়াল বানানো হয়েছে। তো এইগুলি করে কি আপনি পুলিশের মনোবল রক্ষা করতে পারবেন না। তো পুলিশের যদি মনোবল রক্ষা না করে, সারা দেশে আপনার আইন শৃঙ্খলা কেমনি করে করবেন, বাড়াবেন? আপনি কেমনি করে চাঁদাবাজি বন্ধ করবেন? চাঁদাবাজি বন্ধ করার একমাত্র আপনার টুলস হলো গিয়া পুলিশ, আর তো কিছু না। তাহলে আপনি তার কেমনি করে পারবেন? আপনি চেষ্টাই করেন নাই। সাখাওয়াত সাহেব প্রথম কয়েকদিন বেশ চেষ্টা করছিলেন, কিন্তু এই চেষ্টা করার অপরাধে তাকে ওইখান থেকে সরাই দেওয়া হয়েছে। তো এইগুলি ভাই বললাম তো, এই সরকার যে ভালো চলার যে ব্যাপারটা, ভালো চলার বেসিক জিনিসটাই ছিল কিন্তু ওইটা। আমি আশা করেছিলাম কি সরকার যখন নতুন একটা সরকার যখন দায়িত্ব নেবে, প্রথম যে চেঞ্জটা আমরা দেখতে পারবো সেটা হলো চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। কারণ ওই চাঁদাবাজের সব তো দেশ ছাড়া, এবং প্রথম 2-3 দিন কিন্তু ছিল অবস্থা এরকম, পরে কেউ তো আমাদের বাধা দেয় না, আবার দিয়ে বসে পড়ছে। তো সরকার ব্যর্থ হয়েছে। সরকার এখন আসলেই সরকার কার্যকরভাবে কোনো কিছুই করতে পারে নাই। যতটুকু যা দেখতেছেন এটা আসলে আল্লাহ চালাচ্ছে। আচ্ছা, জায়েদুর রহমান, সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এখন প্রশ্ন হলো, যেহেতু নির্বাচন, আমরা সবসময় বা সব দলের জনগণের দাবিতে ছিল এটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হলো, এই প্রশ্নে এই সরকারের ব্যর্থতা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু নিরপেক্ষতা নিয়ে কি প্রশ্ন তোলার মতো জায়গা তৈরি হয়েছে? কি হতে শুরু করেছে?
আমি আরেকটা মানে ছাত্র উপদেষ্টার মূল প্রশ্ন তো ছাত্র উপদেষ্টাদেরকে নিয়ে, আমি একটা উদাহরণ দিই। জনাব আসিফ মাহমুদ, উনি একবার কম্বল বিতরণ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হলো। উনি হেলিকপ্টারে করে অনেকগুলো ট্রিপ করে কম্বল বিতরণ করেছেন। আচ্ছা, উনি ব্যাখ্যা দিয়েছেন হেলিকপ্টারে করে উনি অনেক দ্রুত অনেকগুলো জায়গায় যেতে পেরেছেন। আচ্ছা, আমরা যদি এই প্রশ্ন করি, ওনাকে কম্বল বিতরণ উদ্বোধন কেন করতে হবে? একটা দেশ, উনি কি সবাইকে কম্বল দিয়েছেন? দেন নাই তো। ওখানে কর্মকর্তারাই কম্বল দিয়েছে। কাকে কাকে পাবে এগুলো ইনফ্যাক্ট ওনার নির্ধারিত, ওরাই দিয়েছে। উনি গিয়ে 2-4টা দিয়ে ছবি তোলেন, গিয়ে যান, দেখা করেন, এই তো ব্যাপার। আমাদের পলিটিক্যাল গভর্নমেন্টগুলোর মধ্যে এসব মন্ত্রীরা যান কারণ তাদের রাজনীতি আছে, যে আমি এটা যে দিলাম, আমি আমার পক্ষ থেকে দিলাম। তো ওনার এই পদক্ষেপটা রাষ্ট্রীয় টাকা খরচ করে হেলিকপ্টার ব্যবহার করে পলিটিক্যাল কাজ হলো না? আমার কাছে তাই মনে হয়েছে, আমি তাই বুঝি। তো এইরকম ভাবে আরো আগেও উদাহরণ দিলাম, আপনি এমন সব কাজ করবেন, এমন কতগুলো কাজ করবেন যেগুলোতে খুব ক্লিয়ারলি মনে হবে যে আপনি আসলে রাজনৈতিক দল যেটা তৈরি হতে যাচ্ছে তার সাথে অ্যালাইন্ড। এটুকু সন্দেহ যদি তৈরি হয় তখন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসবে, খুব স্বাভাবিকভাবেই আসবে। কারণ ওনারা ওখানে সরকারে বসে, তারা ক্যাবিনেটে বসেন, তাদের ক্যাবিনেটকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা আছে। এবং এর মধ্যে যারা মাহফুজ আলম প্রধান উপদেষ্টার সাথেই ওই অফিসেই অফিস করেন, অন্য দুজনের ডিফারেন্ট ক্যাবিনেট আছে, তারা অন্য জায়গায় বসেন, কিন্তু উনি একদম প্রধান উপদেষ্টার সাথে থাকেন। তো যদি সেটা হয়ে থাকে তাহলে অপরাপর দলগুলোর মধ্যে এই কনফিউশন আসতে পারে, এবং আমি মনে করি সে বিষয়টা শুরু হয়ে গেছে। এবং খুব সফটলি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে তুলেছেন, তারপর যেভাবে রিয়াকশান হয়েছে, আবারও বলছি শুধু উপদেষ্টা না, তাদের যে সঙ্গী সাথীরা বাইরে আছে, সরকারের বাইরে, তারা সহ যেভাবে রিয়াক্ট করছেন, এই রিয়াক্ট করাতে তো বোঝা যায় যে তাদের কোনো একটা কিছুতে হঠাৎ করে কোনো সমস্যা হয়ে গেল। আমি তাত্ত্বিকভাবে বলি, যদি এই তিনজন সরকারে না থাকেন সে নির্বাচনের আগে, নির্বাচনের সময়টা, তো তাতে কি খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া হলো? ধরলাম নির্বাচনের যে আমাদের তফসিল ঘোষণা করা হবে, সেই সময় 2 মাস 2.5 মাস বা একটু বেশি করে 3 মাস ওনারা থাকলেন না, ধরে নিলাম। তো 3 মাস যদি শেষ 3 মাস ওনারা ক্ষমতায় না থাকেন একটা ভালো পরিবেশ সৃষ্টির জন্য, কি সমস্যা তাতে? জনাব নাহিদ বলছেন ওনারাই হচ্ছেন 1-11 সরকার, আর এটার মাঝে ডিফারেন্সটা তো বাকিদেরকে যদি সরিয়ে দেয় তাহলে কি বাকিরা যারা থাকবে ওনারা 1-11-র মতো সরকার? যদি তাই হয়ে থাকে, ওনারা 3 জন ওনাদের সাথে সরকারে থাকছেন কিভাবে? মানে অনেকগুলো প্রশ্ন আসলে তৈরি হয়, এবং তাদের রিয়াকশনটাই আসলে এক ধরনের আশঙ্কা আরও বাড়াচ্ছে। মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন, তাদের প্রতিক্রিয়া আসলে ওনার এই বক্তব্যকে আমি মনে করি যে লেজিটিমাইজ করেছে, লজিক্যালাইজ করেছে, মনে হয় যে উনি তো যৌক্তিক কথাই বলেছেন। সো এই সন্দেহটা আছে, এবং সামনে এটা আরও অনেক কথা হবে। এবং আমি একটা জিনিস পছন্দ করি, অবশ্য কথাটা আগেই উঠে গেল। নির্বাচনের আগে আগে হলে দেখতেন যে মানে আমাদের নির্বাচন চলে আসছে, কেউ এখন আমাদের এটা উঠলো, তারা প্রতিক্রিয়া দেখালেন, এদিক থেকে হবে, বলতে বলতে কথাবার্তা কিছু ঝগড়াঝাটি করে আমরা একটা জায়গায় সম্ভবত আসতে পারবো, সেটা অন্তত আমাদের মুক্তি পেতে হবে। কারণ এবারকার নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন ওঠা আমরা কোনোভাবেই অ্যাফোর্ড করতে পারি না। জি, আমরা শেষ করবো একই মানে প্রশ্ন আপনার কাছে মাসুদ কামাল, সরকারের নিরপেক্ষতা নিয়ে কতটা প্রশ্ন উঠলো, এবং এই জায়গা থেকে বের হয়ে কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব? দেখেন, সরকারের নিরপেক্ষতা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করলে কিছু তো নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তো আছেই, কিন্তু আমি মনে করি এটা এমন পর্যায়ে এখনো পৌঁছে নাই যে এই আমাদের আসন্ন নির্বাচনের আগে এই সরকারকে সরে যেতে হবে অথবা অন্য কোনো সরকারকে দায়িত্ব নিতে হবে, এই পর্যায়ে পৌঁছেছে বলে আমি মনে করি না। এক সেকেন্ড একটু যোগ করে দিই, ইভেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে এন্ডোর্স করছেন, উনি যে 3 জন ছাত্র উপদেষ্টা সম্পর্কে কথা বলছেন, আর কিছু বলেন নাই। জি, মির্জা ফখরুল খুব সতর্কভাবে বলেছেন যে যদি তারা নিরপেক্ষতা রক্ষা করতে না পারে তাহলে থাকবে না, মানে যদি তাহলে অনেক কিছু আছে। কিন্তু কাজেই ওটা নিয়ে না, আমিও মনে করি যে এখন পর্যন্ত আমি এই সরকারের উপর আস্থা রাখতে চাই, এবং আমি এখনও মনে করি যে আসন্ন নির্বাচনটা ওনারা এরাই কন্ডাক্ট করতে পারবে, এটা আমি মনে করি। তবে আজকে আবার আমার সিইসির বক্তব্যটা একদমই পছন্দ হয় নাই। উনি আরেকটা কথা বলেছেন যে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে কি না পারবে সেটা নির্ভর করছে শিডিউল ঘোষণার আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হবে কি হবে না তার উপর। তো এটা তো আধ্যাত্মিক কথা। শিডিউল ঘোষণার আগে যদি নিবন্ধন বিএনপির বাতিল হয় তাহলে বিএনপিও পারবে না, কিন্তু আওয়ামী লীগের কথা আপনি উল্লেখ করতে হয় কেন? ঘটনাটা কি রে ভাই? আপনি আবার কোন মতলবে আছেন? এই ভদ্রলোকের মতলব নিয়েও কিন্তু আমার সন্দেহ আছে। ওনার আগের অবস্থান নিয়েও তো অনেক আলোচনা শুনেছি, সেই আলোচনাগুলো আমি ইগনোর করার চেষ্টা করছিলাম, কিন্তু এই মন্তব্যের পরে মনে হচ্ছে না উনি তো তাহলে জায়গা থেকে আসছে।
তো এটা আবার ঠিক না। মানুষ আছে না কিছু নিজে বিতর্ক টাইনে নেয়, নিজে বিতর্কতে নিজেকে করার জন্য খুব উৎসাহী হয়ে ওঠে। এই ভদ্রলোকের সেরকম মতলব আমি দেখতেছি আচার আচরণ, এটাও একটা ব্যাপার। এই লাইনে আমি যাচ্ছি না, বাট আমার কথা হলো এখন পর্যন্ত আমি আশাবাদী। তবে আমি মনে করি সরকারের উচিত হবে, বিশেষ করে সরকার প্রধানের প্রতি আমার অনুরোধ থাকবে, ওনার উচিত হবে উনি যেহেতু বিদেশ থেকে এসেছেন, এই 3 উপদেষ্টাকে বলা যে বাবারা তোমরা এবার একটু মাফ করে দাও, তোমরা মাফ করে দাও, তোমরা দরকার নেই, তোমরা তোমাদের পলিটিক্স করো যাও। রাজনৈতিক দল ঘোষণা হওয়ার আগে না, ঘোষণা করার ক্ষেত্রে তোমরা ভূমিকা রাখো, ওইটা বরং ভালো হবে। তোমরা আমাদেরকে আর বিতর্কিত করো না। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যায়ে কিছু যোগ করতে চান না? ঠিক আছে, এই পর্যায়ে আমরা আজকে শেষ করি। মাসুদ কামাল অনেক ধন্যবাদ, ডাক্তার জাহেদুর রহমান আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এ পর্যন্তই।